গভীর অনুরণিত স্বরে মন্ত্রপাঠ, না সদা আসিন্ন সদা সিত্তদানিং। আচ্ছা, বিগ ব্যাংয়ের আগে ঠিক কী ছিল? আধুনিক বিজ্ঞান যাকে বলে সিঙ্গুলারিটি, হাজার হাজার বছর আগে ঋগ্বেদ তাকে বলেছিল তমসা গুল হোমা গ্রে, মানে অন্ধকারের গভীরে ঢাকা ছিল অন্ধকার। চলুন আজ এই প্রাচীন রহস্যের কোড ভাঙার চেষ্টা করা যাক। তখন অসৎ ছিল না, শত ছিল না, অন্ধকার অন্ধকারে আবৃত ছিল। ভাবুন তো একবার, ঋগ্বেদের নাসদীয় সূক্তের এই লাইনগুলো মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে গভীর একটা প্রশ্ন তুলে ধরে। এই প্রাচীন মন্ত্র কি মহাবিশ্বের উৎস সম্পর্কে এমন কিছু জানত যা আমরা আজ কোয়ান্টাম ফিজিক্স দিয়ে বোঝার চেষ্টা করছি? এই আলোচনায় আমরা দুটো একদম আলাদা ভাষাকে পাশাপাশি রেখে একটা মহাজাগতিক রহস্যের সমাধান খুঁজব। একদিকে আছে আধুনিক পদার্থবিজ্ঞানের জটিল সব সমীকরণ, আর অন্যদিকে আছে বৈদিক ঋষিদের প্রতীকী আর দার্শনিক ভাষা। কিন্তু মজার ব্যাপার হলো, দুটোই কিন্তু একই আদিম প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তরটাই হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। বিগ ব্যাংয়ের আগে কী ছিল? যখন সময় আর স্থান এই দুটোরই কোনো অস্তিত্বই ছিল না, তখন ঠিক কী ছিল? আধুনিক পদার্থবিজ্ঞান বলছে সেই অবস্থাটার নাম সিঙ্গুলারিটি, একটা অসীম ঘনত্বের বিন্দু যেখানে মহাবিশ্বের সমস্ত পদার্থ আর শক্তি একসঙ্গে ছিল। অন্যদিকে বৈদিক দর্শন একে বলছে শূন্য। তবে শূন্য মানে কিন্তু ফাঁকা জায়গা নয়, বরং এটা হলো অসীম সম্ভাবনার একটা অবস্থা, সৃষ্টির গর্ভ। ভাবুন তো, একদিকে চরম ঘনত্ব আর অন্যদিকে অসীম সম্ভাবনা। দুটো কি একই জিনিসের দুটো ভিন্ন দিক? তো এই শূন্য ধারণাটা একটু পরিষ্কার করা যাক। বৈদিক দর্শনে শূন্য মানে কিন্তু কোনো কিছুর অভাব বা এমটিনেস নয়। এটা এমন একটা অবস্থা যেখানে আপাতদৃষ্টিতে কিছুই নেই, কিন্তু সুপ্ত অবস্থায় সব কিছুই আছে। এটা হলো বিশুদ্ধ সম্ভাবনা, যেখান থেকে সমস্ত অস্তিত্ব বেরিয়ে আসে, মানে যেখানে শূন্যতাই আসলে পূর্ণতা। ঠিক আছে, এবার চলুন প্রথম মিলটা দেখি, আর এটা সময়কে নিয়ে। মহাবিশ্বের বয়স মাপার ক্ষেত্রে প্রাচীন আর আধুনিক চিন্তার মধ্যে একটা অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া যায়, যা শুনলে অবাক হতে হয়। আজকের বিজ্ঞান অনেক গবেষণা আর পরীক্ষা নিরীক্ষার পর আমাদের গ্রহ অর্থাৎ পৃথিবীর বয়স বের করেছে প্রায় 450 কোটি বছর, মানে 4.5 বিলিয়ন বছর। এটা একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্য। আর এখন দেখুন সেই অবাক করা মিলটা। পুরাণ অনুযায়ী ব্রহ্মার একটি দিন, যাকে কল্প বলা হয়, তার সময়কাল হল 4.32 বিলিয়ন বছর। ভাবা যায়, আধুনিক বিজ্ঞানের হিসেব করা পৃথিবীর বয়সের 4.5 বিলিয়ন বছরের সাথে এই সংখ্যাটার মিলটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। হাজার হাজার বছর আগে এত বিশাল সময়কাল নিয়ে ভাবাটাই তো একটা বিরাট ব্যাপার। এই মিলটা এতটাই গভীর যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগানও বলতে বাধ্য হয়েছিলেন, হিন্দু সৃষ্টিতত্ত্বই একমাত্র ধর্ম যার সময়কাল আধুনিক সৃষ্টিতত্ত্বের সাথে মিলে যায়। একজন প্রথম সারির বিজ্ঞানীর মুখ থেকে এই কথাটা এই সংখ্যার গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়, তাই না? বেশ, এবার আমরা দ্বিতীয় এবং আরও গভীর একটা সাদৃশ্যের দিকে এগোব। এটা হলো চেতন মহাবিশ্বের ধারণা। প্রশ্নটা হলো, বাস্তবতা কি দর্শকের ওপর নির্ভর করে? কোয়ান্টাম মেকানিক্স আর বৈদিক দর্শন দুটোর উত্তরই কিন্তু এখানে একই দিকে ইঙ্গিত করে। কোয়ান্টাম ফিজিক্সের একটা খুব অদ্ভুত কিন্তু প্রমাণিত সত্য আছে, যাকে বলে অবজারভার এফেক্ট। এর সহজ মানে হল, কোনো কিছুকে পর্যবেক্ষণ করার কাজটাই সেই জিনিসের বাস্তবতাকে প্রভাবিত করে বা বদলে দেয়। মানে, যতক্ষণ আমরা দেখছি না, কণাগুলো তরঙ্গের মতো আচরণ করছে, কিন্তু যেই তাদের দেখা হচ্ছে, তারা একটা নির্দিষ্ট জায়গায় কণা হয়ে যাচ্ছে। অদ্ভুত, তাই না? এই ধারণাটাই কিন্তু হাজার হাজার বছর ধরে বৈদিক দর্শনে রয়েছে। এখানে পুরুষ হল সেই পর্যবেক্ষক বা মহাজাগতিক চেতনা, আর প্রকৃতি হল সেই পর্যবেক্ষণযোগ্য জগৎ, মানে আমাদের চারপাশের বস্তু জগৎ। বৈদিক দর্শন বলে, পুরুষের পর্যবেক্ষণ ছাড়া প্রকৃতির কোনো অস্তিত্বই প্রকাশ পায় না। দুটো একে অপরের সঙ্গে জড়িত। এমনকি কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম জনক নোবেল বিজয়ী ওয়ার্নার হাইজেনবার্গ পর্যন্ত স্বীকার করেছেন যে ভারতীয় দর্শন নিয়ে আলোচনার পর কোয়ান্টাম ফিজিক্সের অনেক ধারণা, যেগুলো তার কাছে আগে খুব অদ্ভুত মনে হতো, সেগুলো হঠাৎ করেই অনেক বেশি অর্থবহ হয়ে উঠেছিল। চলুন এবার আমাদের শেষ তুলনামূলক আলোচনায় যাওয়া যাক। এটা হলো শাশ্বত চক্রের ধারণা। এই মহাবিশ্বের শেষটা কেমন হবে? এটা কি সোজাসুজি ধ্বংসের দিকে যাচ্ছে, নাকি একটা অনন্ত চক্রে ঘুরছে? আধুনিক কসমোলজি মহাবিশ্বের শেষ নিয়ে মূলত দুটো সম্ভাবনার কথা বলে। এক, বিগ ক্রাঞ্চ, যেখানে সবকিছু আবার একটা বিন্দুতে ফিরে আসবে। অথবা দুই, হিট ডেথ, যেখানে মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা আর শূন্য হয়ে যাবে। দুটোই কিন্তু একটা একমুখী পথের শেষ।
কিন্তু বৈদিক ধারণাটা একেবারেই অন্য রকম। এখানে মহাবিশ্ব একটা অনন্ত চক্রে বাঁধা, সৃষ্টি, তারপর স্থিতি বা প্রিজার্ভেশন, আর তারপর প্রলয় বা ডিসলিউশন, আর প্রলয়ের পর আবার নতুন করে সৃষ্টি। শক্তি এখানে কখনো হারিয়ে যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, যা কিনা আধুনিক থার্মোডাইনামিক্সের শক্তি সংরক্ষণ সূত্রের মূল কথা। তাহলে এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে প্রাচীন গ্রন্থগুলো, এগুলো কি শুধুই সুন্দর কবিতা বা গভীর দর্শন, নাকি এর ভেতরে পদার্থবিদ্যার কোনো গোপন সূত্র লুকিয়ে আছে? আমরা কি আসলে কোনো অরিজিনাল ফাইল ডিকোড করার চেষ্টা করছি? আমাদের এই বিশ্লেষণের মূল বক্তব্য হল, নাসদীয় সূক্ত এবং এই ধরনের অন্যান্য বৈদিক গ্রন্থগুলোকে কেবল পৌরাণিক কাহিনী হিসেবে না দেখে এগুলোকে মহাবিশ্বের উৎসের একটা সাংকেতিক লিপি বা কোডেড রেকর্ড হিসেবেও দেখা যেতে পারে। হতে পারে এটা অন্য এক ভাষায় লেখা বিজ্ঞান। তাহলে সংক্ষেপে আমরা ৩টে অসাধারণ মহাজাগতিক মিল দেখলাম। প্রথমত সময়ের গভীরতা, যেখানে বৈদিক সময় গণনা আধুনিক বিজ্ঞানের প্রায় কাছাকাছি। দ্বিতীয়ত চেতন বাস্তবতা, যেখানে পর্যবেক্ষক আর পর্যবেক্ষণযোগ্য জগৎ একে অপরের থেকে আলাদা নয়। আর তৃতীয়ত চক্রাকার মহাবিশ্ব, যেখানে শক্তি এক অনন্ত চক্রে সংরক্ষিত থাকে। শেষ কথা হলো, আমরা ইতিহাস নতুন করে লিখছি না, আমরা হয়তো সেই মূল ফাইলটিকেই ডিকোড করার চেষ্টা করছি। একবার ভাবুন তো, যদি এই প্রাচীন জ্ঞানের তালাটা সঠিক চাবি দিয়ে খোলা যায়, তাহলে মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভাবনার বিষয়, তাই না?